বয়েজ ভালো আছো সবাই? আজকে থেকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম থেকে আবার রিভিশন শুরু করব। প্রথম চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার ওই অনুযায়ী আমরা রিভিশন শুরু করব। এখানে বাট্টার পরিমাণ বলা আছে, বাট্টার পরিমাণ নির্ণয় করো। বাট্টা মানে হচ্ছে ছাড়, যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হবে। আর এখানে মূলত জাবেদার ব্যাপার আছে। জাবেদার ব্যাপারের জন্য তোমাদের প্রথমেই জাবেদার সূত্রগুলো আবার মনে করতে হবে, তাই না? জাবেদার সূত্রগুলো কি? জাবেদার যে সূত্র, তারিখের ক্রম অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। তারিখ অনুযায়ী, তার মানে কি 2 তারিখের লেনদেন প্রথমে লিখতে হবে, তারপরে 4 তারিখের লেনদেন লিখতে হবে, তাই না? তারপরে 5 তারিখের লেনদেন লিখতে হবে। এইভাবে সিরিয়ালি জাবেদায় লিখতে হবে। আর জাবেদায় লেখার সময় জাবেদার যে সূত্র ছিল সম্পদ হিসাবের ক্ষেত্রে, কি সূত্র? যখনই যে সম্পদ বৃদ্ধি পাবে ওই সম্পদ ডেবিট হবে। মনে করো কলকবজা ক্রয় করা হলো, তাহলে কি বাড়বে? তোমার কলকবজা ক্রয় করলে কি বাড়বে? ওই সম্পদের নাম কি? কলকবজা। তখন কলকবজা যেহেতু বাড়ে, কলকবজা ডেবিট হবে। আর কলকবজা ডেবিট হবে, আর নগদ টাকা কমে যাচ্ছে না, এই জন্য নগদান ক্রেডিট হবে। সম্পদের ক্ষেত্রে তাহলে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখন সম্পদের অপোজিট দায় না? তাহলে দায়ের সূত্র কি একই রকম হতে পারে? দায়ের সূত্র কি হবে? সম্পদের যে সূত্র আছে তার অপোজিটে হবে তোমার দায়ের সূত্র। দায় বাড়লে হবে ক্রেডিট, আর কমলে হবে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এই সূত্র দিয়ে হবে। তাহলে আমরা স্লাইডে দেখি এবার লেনদেন। তারপরে সম্পদ দায়ের সূত্রের পর ব্যয়ের সূত্র কি? ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তুমি ভাড়া দিলে ভাড়া ডেবিট, বেতন দিলে বেতন ডেবিট, এগুলো সবই অফিসিয়াল ব্যয়। কিন্তু তুমি বাসার কর্মচারীর বেতন দিলা, তাহলে কি এটা ব্যয়? এটা কি প্রতিষ্ঠানে ব্যয় হবে? প্রতিষ্ঠানে ব্যয় হবে না এটা। তখন এটা হয়ে যাবে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা যদি ব্যবসার টাকা থেকে পরিশোধ করা হয়ে যায়, তখন এটা হয়ে যাবে উত্তোলন। তখন হবে উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। তারপরে আয়ের সূত্র কি ছিল? আয়ের সূত্র কি ছিল? আয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রয় করলে আয় বাড়ে না, তাহলে বিক্রয়ের জন্য ক্রেডিট হয়। আর আয় কমলে ডেবিট। তারপরে কি ছিল? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে যে টাকা তুমি প্রতিষ্ঠান থেকে পাবে, যে টাকা মালিক দিয়েছে তা মূলধন। মালিক নিটলাভ পাবে, তাও মূলধন। মালিক উত্তোলন করেছে, তখন মালিকানা সত্ত্ব কমে যায়। এই জন্য মূলধন নিয়ে আসলে মূলধন ক্রেডিট হয়। এই ছিল জাবেদার সূত্র। এখন বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে দেখো 3 তারিখে কোনো বাট্টা নাই, 12 তারিখে কোনো বাট্টা নাই। 12 তারিখে আছে 6500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6300 টাকার চেক প্রাপ্তি। এখানে বাট্টা কত টাকা?
বাট্টা হবে 200 টাকা হচ্ছে বাট্টা। আর 15 তারিখে কোনো বাট্টা নাই। 22 তারিখে ডাইরেক্ট বলা আছে 2200 টাকা দেনা নগদে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। এখানে বাট্টা কত আছে? 200 টাকা বাট্টা আছে, লিখবা। আর 20 তারিখে কোনো বাট্টা আছে? মানে ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, এখানে বাট্টার কোনো ব্যাপার নাই। আশফাক ট্রেডার্স থেকে প্রাপ্ত চেকখানি প্রত্যাখ্যান। পূর্বে আশফাক ট্রেডার্স একটি চেক দিয়েছিল, ওই চেকটা সঠিক ছিল না, তাহলে এখন আশফাক ট্রেডার্সকে ধরা হবে মানে দেনাদার বেড়ে যাবে। আর পূর্বে একটা চেক দিছিল, এটা তুমি ব্যাংকে জমা দিছিলা, তাহলে তোমার ব্যাংকে জমা দিছো যেহেতু কি হবে? কমে যাবে। এখন এরপর জাবেদা দেখো, এবার নেক্সট স্লাইড দেখো। নেক্সট স্লাইডে জাবেদা দেখতে পাবে। জাবেদায় বাট্টার পরিমাণ দেখো 400 টাকা। এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? এখানে বাট্টার পরিমাণ তাহলে এইভাবে উত্তরে লিখবা, দুইটা কলাম, লেনদেন বাট্টার পরিমাণ, এইভাবে 200 200 400 টাকা হচ্ছে বাট্টার পরিমাণ। এটা কয়ের উত্তর হয়ে গেল। প্রথমটা প্রদত্ত বাট্টা আর পরেরটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। কারণ তুমি চেক পাওয়ার সময় ছাড় দিচ্ছ, তার মানে প্রদত্ত বাট্টা। আর পরে বাট্টা পাওয়া গেল, ডাইরেক্ট বলা আছে। এরপরে জাবেদা দেখো, এবার একের ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ। ক্ষয়ের উত্তরে কয়েকটি লেনদেনের জাবেদা দেখাতে বলছে, তাহলে জাবেদা দেখাতে বললে যা দেখতে পাচ্ছ, আশফাক ট্রেডার্সের এখানে চেক পাওয়া গেছে এবং ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে তোমার প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে? প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। ব্যাংক ব্যালেন্স বাড়লে ডেবিট হয়, ব্যাংক ডেবিট। আর কি হবে? ব্যাংক ডেবিট আর কি হবে? দেনাদার কমে যাবে। আশফাক ট্রেডার্স দেনাদার ছিল, এই দেনাদার কমে যাবে, এই জন্য আশফাক ট্রেডার্স ক্রেডিট। তারপরে বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ এবং পণ্য উত্তোলন করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য উত্তোলন ডেবিট। নগদ কমে যায়, নগদান ক্রেডিট। আর পণ্য যদি বাড়ে ক্রয় ডেবিট হয়। পণ্য উত্তোলন করলে কি হয়? পণ্য কি হয়? পণ্য কি হবে? কমে যাবে না? পণ্য কমে গেলে বেড়ে গেলে ক্রয় ডেবিট হয়, পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট হয়। তারপরে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো এবং এখানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, আর ওখানে কিছু ছাড় দেওয়া হয়েছে। ছাড় অর্থ বাট্টার জন্য ব্যয় হবে, এই জন্য বাট্টা ডেবিট। আর টোটাল দেনাদার কমে যাচ্ছে, আরাফাত ট্রেডার্স ক্রেডিট। টোটাল দেনাদার কমে যাচ্ছে, এই জন্য আরাফাত ট্রেডার্স হবে ক্রেডিট। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কারো প্রশ্ন? আছে এ পর্যন্ত? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য উত্তোলন ডেবিট হয়। নগদ কমে গেলে নগদ ক্রেডিট, আর ব্যাংক ব্যালেন্স কমলে ব্যাংক ক্রেডিট। কিন্তু যখন পণ্য কমে তখন ক্রয় ক্রেডিট হয়।
এরপরে গয়ের উত্তর দেখতে পাচ্ছ, গয়ের উত্তরে এখানে ব্যয় হচ্ছে, ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, এজন্য ক্রয় ডেবিট ৬,৪০০। নগদান ক্রেডিট, এখানে নগদ কমে যাচ্ছে কত, ৩,০০০, আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক ক্রেডিট দেখানো লাগতেছে এখানে। ১৫ নম্বরে বলা আছে নগদে এবং চেকে ক্রয়। নগদ এবং চেকে ক্রয় বলা আছে, ক্রয় করলে ব্যয় হয়, এই জন্য ক্রয় ডেবিট, নগদ কমে যায় নগদান ক্রেডিট, আর চেকে ক্রয় করার ফলে ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, কে বলো, কি বলতে যাচ্ছ বলো। ক্রয় করলে ব্যয় হয়, এই জন্য ক্রয় ডেবিট, নগদ কমে গেল নগদান ক্রেডিট, ব্যাংক ব্যালেন্স কমে গেল ব্যাংক ক্রেডিট। আর তারপরে 18 তারিখে আছে পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদার দায় কমলে ডেবিট হয়, পাওনাদার ডেবিট, আর নগদ কমে গেল, এই জন্য নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। আর বাট্টা যেটা পাওয়া গেল, বাট্টা হচ্ছে আয়, এই জন্য বাট্টা ক্রেডিট। এরপরে আশফাক ট্রেডার্সের চেকখানি প্রত্যাখ্যাত হলো, মানে আশফাক ট্রেডার্স একটা ভুল চেক দিছিল, পূর্বে যখন জমা দিছ তখন যা হয়েছে তার জাবেদাটা এখন উল্টো হয়ে যাবে। পূর্বে করছো ব্যাংক হিসাব ডেবিট, আশফাক ট্রেডার্স ক্রেডিট, এখন প্রত্যাখ্যান হচ্ছে, তাহলে কি করবা, ব্যাংক ক্রেডিট। তারপরে ব্যাংক সুদ ধার্য করলো, এটা কিন্তু ব্যাংক যে তোমার ব্যাংক যে সুদ তোমাকে দিচ্ছে তা না, এখানে ব্যাংক তোমার ব্যাংক তোমার কাছ থেকে সুদ নিচ্ছে, এই কারণে এখানে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যাংক সুদ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এখন এগুলো থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এগুলো থেকে যদি যা আলোচনা করলাম এখান থেকে প্রশ্ন থাকলে বলো। চেক হ্যাঁ, চেক প্রত্যাখ্যান দুই ধরনের আছে, চেক প্রত্যাখ্যান আছে দুই ধরনের। একটা হচ্ছে তুমি জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হবে, জমা দেওয়ার পর প্রত্যাখ্যান এক ধরনের, সেক্ষেত্রে ব্যাংক কি হয়, জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হলে ব্যাংক ক্রেডিট হবে, জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হলে ব্যাংক হবে ক্রেডিট। আর এখন এখানে যেটা ব্যাপার, যদি জমা দেওয়ার পরে প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংক ক্রেডিট। এখন যদি ব্যাংক জমা দেওয়ার পরে ব্যাংক ব্যালেন্স কমে তখন ব্যাংক ক্রেডিট হয়। আর যদি কি হয়, তুমি কাউকে চেক দিয়েছিলা, দিয়ে তখন প্রত্যাখ্যান হলো, তখন ব্যাংক কি হয়, কাউকে চেক দিয়েছিলা তারপর প্রত্যাখ্যান, তখন কি হবে, চেক দেওয়ার পর প্রত্যাখ্যান হলে তখন হবে প্রত্যাখ্যান, তখন ব্যাংক ডেবিট হবে।
আর জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হলে তখন হবে, জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হলে তখন হবে তোমার এখন আর কি প্রশ্ন আজমাইন? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আছে? আর আমরা যে লেনদেন দেখলাম যে হ্যাঁ চেক প্রত্যাখ্যান, আমরা যে লেনদেনগুলো দেখলাম এখানে এই লেনদেনগুলো থেকে আমাদেরকে অন্য কোনো কিছু আবার চাইতে পারে, তাই না? অন্য কোনো কিছু চাইতে পারে সবসময়, যে সবসময় সবসময় এমন কিছু না যে এই লেনদেনগুলোই চাইবে। যা প্রত্যাখ্যান যত দেয়া থাকবে সে অনুযায়ী কাজ করবা, যা চেক প্রত্যাখ্যানে দেওয়া থাকবে সে অনুযায়ী কাজ করবা। 4,000 টাকা থাকলে 4,000 ব্যবহার করবা, যা থাকবে সে অনুযায়ী কাজ করবা। এখন আর কোনো প্রশ্ন থাকলে বলো। এই যে আলোচনা করলাম এতক্ষণ, এখানে কোনো কোশ্চেন থাকলে বলো। আর কোশ্চেন আছে কারো? আছে? যদি থাকে বলো, তাহলে সূত্রগুলো আবার মনে করো যে সূত্রগুলো কি হতে পারে। এখন আর কোনো প্রশ্ন থাকলে বলো। যা আলোচনা করলাম এগুলো থেকে আর কোনো প্রশ্ন আছে কারো? এখন যদি প্রশ্ন না থাকে তাহলে এবার একই ধরনের উত্তর বলার জন্য রেডি হও। যারা এতক্ষণ যা দেখলা এখান থেকে তোমাকে অন্য কোনো কিছু চাইলো, অন্য কিছু চাইলে তখন কিভাবে উত্তর করবা এই ব্যাপারে বলার জন্য বলো। যদি অন্য কোনো কিছু চাই তাহলে কি উত্তর বলবা? এখন আর কারো কোনো প্রশ্ন আছে? যদি জাবেদার সূত্র এখন আর কোনো প্রশ্ন থাকলে বলো। এখন আর কোনো প্রশ্ন থাকলে বলো। আর কোনো প্রশ্ন আছে কারো?
থাকলে বলো। তাহলে এখন আমরা এই যে লেনদেনের সূত্র, এখানে নাফিস দাঁড়াও দেখি। নাফিস, এই জাবেদা নির্ণয়ের সূত্রগুলো বলো একটু তুমি। হ্যাঁ, ব্যয় বাড়লে নো, রাইট ডাউন নাও। ব্যয় বাড়লে ডেবিট, খাতায় লিখো এখনই। ব্যয় বাড়লে ডেবিট আর ব্যয় কমলে ডেবিট। ব্যয় বাড়লে ডেবিট আর ব্যয় কমলে ক্রেডিট। ঠিক আছে, এরপরে আর কি কি বলবা? ব্যয়ের পরে লিসেন টু মি বয়েজ, এদিকে। এরপরে আর কি বলবা? ব্যয়ের অপোজিট হচ্ছে আয়ের সূত্র। আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তারপরে এখন নেক্সট, তোমার নাম? হ্যাঁ, সাজিদ। সাজিন মুস্তফা। আচ্ছা, বলো এখানে ও যতটুকু বললো পরের স্টেজ কি? যে ও বলছে ব্যয়ের সূত্র, ও বলছে ব্যয় বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। তুমি কি বলবা? আয় না, ব্যয়ের অপোজিট হচ্ছে আয়, অতএব আয়ের সূত্র সবসময় আলাদা হবে। আয়ের সূত্র আলাদা হবে। আয় কিছু বলবা? পেনিয়ান, সিট ডাউন। পাওনাদার, যখন পাওনাদারকে চেক যখন দেওয়া হয়েছিল তখন পাওনাদার ডেবিট হয়। যখন ওই চেকটা প্রত্যাখ্যান হয়ে যায় তখন কি হবে? ওই চেক প্রত্যাখ্যান হয়ে গেলে তখন অপোজিট হয়ে যাবে। সাজিম, এদিকে ঘুরো। এই সাজিম, বি স্ট্রেট। এখন এরপরে যদি আরো সূত্র থাকে বলো, আরো কোনো কিছু জানা থাকলে বলো। যদি কারো জানা থাকে, ব্যয়ের সূত্র আয়ের সূত্র হলো, তারপরে কি বলবা? এখন তারপরে এখানে তারপরে দায়ের সূত্র তোমরা বললা। দায়ের সূত্র বলার পরে মালিকানা সত্ত্বের সূত্র কি হবে? মালিকানা সত্ত্বের সূত্র দায়ের মতোই, মালিকানা সত্ত্ব বাড়লে হবে ক্রেডিট আর মালিকানা সত্ত্ব কমলে হবে ডেবিট। এই হচ্ছে ব্যাপার। এখন স্লাইড থেকে কারো কোশ্চেন আছে কোনো? এরপর তোমার কাছে যে স্লাইড শোনো, দেখে আর কারো কোশ্চেন থাকলে বলো বয়েজ। আর কোনো কোশ্চেন আছে কারো?
এখানে তারপরে আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি, এই স্লাইডের মধ্যে আমাদের মুশফিক দ্বারা স্ট্যান্ড আপ। এখানে তোমাকে যদি বলা হয় যে আয় নির্ণয় করো, তখন কি কি বলবা? আয় নির্ণয় করো যখন জিজ্ঞেস করা হবে, চেক প্রাপ্তি আয় বলবা? চেক প্রাপ্তি 15 তারিখ ক্রয় করা হয়, সেটা আয় বলবা? তোমাকে বলা হলো আয় নির্ণয় করো। ইউ সিট ডাউন। নেক্সট আপনার তোমাকে এখানে একই কোশ্চেন দিয়ে তোমাকে আয় জিজ্ঞেস করা হলো, তখন তার উত্তর কি বলবা? আয় জিজ্ঞেস করলে তার উত্তর কি বলবা? এখানে মূলত একমাত্র ওই যে বার্তা পাওয়া গেল 200 টাকা আছে না, ওটা শুধু আয়। বার্তা পাওয়া গেল 200 টাকা, এটাই শুধু আয়, এছাড়া অন্য কোনো আয় নাই। মানুষের কাছে তুমি টাকা পাও, এই জন্য চেক পেয়েছো, এটাকে কি আয় বলা যাবে? তুমি অলরেডি তাকে দিয়েছো, বিনিময় পাচ্ছ, এটাকে আয় বলা যাবে না। এখানে একমাত্র আয় হচ্ছে কত টাকা? এই তারপরে এখানে আমরা আয় নিয়ে আলোচনা করলাম অলরেডি। আয় নিয়ে আলোচনার পর নাফিউ স্ট্যান্ড আপ। এখানে আয়ের পরিমাণ কত লিখবা? যদি তোমাকে আয় জিজ্ঞেস করো, আমি একটু আগে বললাম, আমার বলা 5 মিনিটও হয় নাই। আয় যদি জিজ্ঞেস করে, হ্যাঁ আয় বলবা কত? কে একটু জোরে বলো। আয় কোন কোন টাকা বলবা? এখানে মূলত আয় হচ্ছে তোমার অলওয়েজ প্রবলেম হলে হবে না। এখানে আয় হচ্ছে যে বারটা পাওয়া গেল বলা আছে না 200 টাকা, ওটা একমাত্র আয়, ওটা ছাড়া আর অন্য কোনো আয় নাই। তাহলে আজকের আলোচনা থেকে আর কারো কোনো কিছু বলার আছে? বয়েজ আর কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলো। আমরা আজকে থেকে রিভিশন শুরু করলাম, আবার শর্ট সিলেবাস অনুযায়ী রিভিশন দেওয়া হবে। যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার এই চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। শুনতে পাচ্ছ সবাই? স্যার আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে করব? Recording in স্যার। progress. হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। অ্যাসাইনমেন্ট তোমাদের যে দেওয়া হয়েছে সেটা দেখেছো? জি স্যার, প্রথম সপ্তাহে দেখেছি স্যার, অ্যাকাউন্টিং আছে। দেখেছো? প্রথম সপ্তাহ বলতে তো স্যার এই সপ্তাহ, তাই না? এখন এটা মূলত তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার। জি স্যার। তোমরা অ্যাসাইনমেন্ট কি দেখেছো? স্যার আমাদের অ্যাসাইনমেন্টে কিসের উপর করতে হবে? হ্যাঁ, দেখেছো তুমি অ্যাসাইনমেন্ট? দেখোনি? না স্যার। অ্যাসাইনমেন্ট দেখার পরে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ? এখন দেখো, হ্যাঁ স্যার। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট
দেয়া হয়েছে স্যার প্রবলেম আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আর একটু জোরে বললে ভালো হয়। অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ যে গৌতম এন্টারপ্রাইজের 31শে জানুয়ারি 2021 সালের লেনদেন 2021 সালের 31শে জানুয়ারি তারিখে লেনদেন নিম্নরূপ ছিল। দেখতে পাচ্ছ জি স্যার। এখানে নগদ 80,000, অফিস সরঞ্জাম 3,000, দেনাদার এগুলো নিয়ে উনি ব্যবসা শুরু করেন। শুরুতে তার নগদ আছে, অফিস সরঞ্জাম আছে, দেনাদার আছে, পাওনাদার আছে, এভাবে উনি শুরু করেন। তারপর দক্ষ ম্যানেজার 20,000 টাকা বেতনে যোগদান করেন। একজন ম্যানেজারকে বেতনে যোগদান করানো হয় 13% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। 13% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000। দেখতে পাচ্ছ এগুলো? জি স্যার। এইভাবে তারপর কি বলতেছে, 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000। আছে না? 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1200 টাকা। ৳1,00,000 অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি করলেন। 16 তারিখে 3% কারবাই বার্তায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা। নগদে 7%, ধারে 40%। মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো 30,000। একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 5,000। মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000। অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। তার মানে 3 মাসের যে শোরুম ভাড়া অগ্রিম দেওয়া হলো 15,000, তার মধ্যে 1 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, এটা উল্লেখ আছে। এভাবে লেনদেন দেওয়ার পরে বলা আছে যে 5, 6, 16, 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাবো। 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাতে বলছে, এবং 12, 18, 22 আর 25 তারিখের লেনদেন হিসাব বইতে লিপিবদ্ধ করতে বলছে। ব্যাখ্যা ব্যতীত সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলছে। 9 নম্বর হিসাব চক্র সূত্র সহ দেখাতে বলা হয়েছে। তারপরে এখানে আমরা যে কাজগুলো করবা, টেবুলার ছক অনুযায়ী কার্য সম্পাদন করতে হবে। টেবুলার ছক অনুযায়ী কার্য সম্পাদন করা লাগবে। টেবুলার ছক মানে ওই যে হিসাব সমীকরণের প্রভাব জিজ্ঞেস করছে না, 9 নম্বরে এটা টেবুলার ছকে দেখাতে হবে। টেবুলার ছকে হিসাব সমীকরণের ওই প্রভাব দেখাতে হবে। জাবেদাভুক্তকরণ,
তালিকাভুক্ত করতে হবে, খতিয়ানের জের নির্ণয় বলছে, হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে বলছে, বিশ্লেষণের ক্ষমতা। এরপর তোমরা মার্কস পাবে, অতি উত্তম যদি হয় 16 থেকে 20-এর মধ্যে, এটার উপর তোমাদের মার্কস দেওয়া হবে। উত্তম 11 থেকে 15-এর মধ্যে, ভালো 6 থেকে 10-এর মধ্যে, অগ্রগতির প্রয়োজন 01 থেকে 05-এর মধ্যে। এই অ্যাসাইনমেন্ট বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? স্যার এটা আমাদের কবে থেকে কবে পর্যন্ত টাইম এর মধ্যে করে দেওয়া লাগবে? হ্যাঁ, এটা তোমার এই অ্যাসাইনমেন্ট তোমাদের করে আমার কাছে পাঠাতে হবে আগামী সোমবারের মধ্যে। আগামী সোমবারের মধ্যে পাঠাবে। আগামী সোমবারের মধ্যে স্যার? আগামী সোমবারের মধ্যে পাঠাবে, এই হচ্ছে ব্যাপার। আজকে সোমবার না? জি স্যার। জি স্যার। স্যার এটা কি ইমেলের মাধ্যমে পাঠাবো? হ্যাঁ, ইমেল ইমেলের মাধ্যমে পাঠাবো? আমার ইমেলে পাঠাতে হবে। আমার ইমেল কি জানো? আমার ইমেল নম্বর জানো স্যার কেউ? আমাদের কি শুধু অ্যান্সার লিখতে হবে নাকি কোশ্চেন তুলে তারপর অ্যান্সারটা লিখতে হবে? অ্যান্সার লিখলেই হবে। ওকে স্যার। অ্যান্সার লিখে ইমেল করবো আমার কাছে। অ্যান্সার লিখে স্যার কভার পেজে কি কি লিখতে হবে? তোমার নাম, কলেজ নম্বর লিখতে হবে। স্যার আপনার ইমেলটা দিয়ে দিলে একটু ভালো হতো। স্যার শুধু দেখতে পাচ্ছ ইমেল? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার শুধু নাম আর কলেজ নাম্বার লিখবো? নাম, কলেজ নম্বর, শ্রেণী, এগুলো প্রত্যেক পেজে লিখতে হবে। আচ্ছা স্যার। নাম, কলেজ নম্বর, শ্রেণী। স্যার ইমেল কই গেল? স্ক্রিনশটটা দিতে পারলাম না। নাও এবার দেখতে পাচ্ছ? এবার ইমেল দেখতে পাচ্ছ? জি স্যার। এটা আগামী সোমবারের মধ্যে ইমেল করবা। দেখতে পাচ্ছ? জি স্যার। এখন তুমি বলো ইমেল কি দেখতে পাচ্ছ বলো। MGM 889@gmail.com। তাহলে এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? আমাদের না। আগামী সোমবারের মধ্যে, আগামী সোমবার মানে আজকে হচ্ছে 14 তারিখ, 21 তারিখ, 21 তারিখ রাত 12টা। স্যার আপনার কথা বোঝা যায় না, মনে হয় নেট স্লো। 21 তারিখ রাত 12টার মধ্যে তোমাদের ইমেল করতে হবে। 21 তারিখ। টাইমটা কি ফিক্সড সোমবারের মধ্যে পাঠানো লাগবে? তার আগে যদি কমপ্লিট হয়ে যায়? না, তার আগে তো হলে তো আগে পাঠাতে পারবা। আগে যদি হয় আগে পাঠাতে পারবা। এটা বলা হচ্ছে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট, মানে এক সপ্তাহের মধ্যে সমাধান করে পাঠাতে হবে। আগে হলে তো আগে পাঠিয়ে দিবা মেলের। তাহলে কি বললাম যে অ্যাসাইনমেন্ট দেখানো হলো, অ্যাসাইনমেন্টের উপরে তুমি খাতায় উত্তর করবে। স্যার আমাদের টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে প্রতি সপ্তাহে? এটা তোমাদের যে এখানে প্রতি সপ্তাহে কয়টা কি ব্যাপার
আছে, এটা কি দেয়া লাগবে এখানে? এটা কি দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সংখ্যাগুলো বুঝতে পারতেছো? স্যার অ্যাসাইনমেন্ট দিলে কি আমাদের 27 তারিখের এক্সামটা কি হবে? বিশেষ রেজাল্ট আমি বলতেছিলাম যে আমাদের যে 27 তারিখে এক্সামটা হওয়ার কথা, ওই এক্সামটা কি হবে? সবই হবে। স্যার অ্যাসাইনমেন্ট চলাকালীন তো কোনো এক্সাম হওয়ার কথা ছিল না। কথা কে বলছে? লিখে আছে তো মনে হয়, নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা তো দেওয়া আছে। এরকম এরকম বলো, নির্দেশনা বলতে কি বোঝাচ্ছ বলো? নির্দেশনা বলতে কি বোঝাচ্ছ বলো? কোথাকার নির্দেশনা বা কি করেছো বলো? স্যার বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্টের মানে নির্দেশনাগুলো দেওয়া আছে, রুলস গুলো ওই অনুসারে। মানে কি কি রুলস দেওয়া আছে পড়েছো আদৌ? কি কি রুলস দেওয়া আছে বলো? স্যার মনে নাই তো, অনেকগুলো ছিল। ভালোভাবে পড়বা তাহলে। মনে যেহেতু নাই, আরো ভালোভাবে পড়বা। স্যার তো দুইটা স্যার একসাথে কিভাবে করব? কোনো ব্যাপার না, এমনি অনেক আরামে আছো। কলেজ খোলা থাকলে তোমার 7টা পিরিয়ড হতো প্রতিদিন। বুঝছো? কয়টা স্যার পিরিয়ড হতো? কভার পেজটা কি প্রিন্ট করে দিলে প্রবলেম হবে? কভার পেজটা হাতে অ্যাসাইনমেন্টের? লিখলে হাতে লিখলেও প্রবলেম নাই, প্রিন্ট করলেও প্রবলেম নাই। বুঝছো? কোনো কিছুতেই কোনো প্রবলেম নাই। যে কোনো ভাবেই তুমি লিখে পাঠালে হবে। আচ্ছা স্যার। এখানে একজন যে প্রশ্ন করলা, একজন কে যেন বললা না যে তোমাদের অ্যাসাইনমেন্ট কেমন হবে এখানে দেখতে পাচ্ছ কিনা? এই যে তোমাদের দেখতে পাচ্ছ এখন প্রথম সপ্তাহে একটা হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, এখান থেকে কিছুই বুঝতেছি না স্যার। প্রথম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দেখো, হিসাব বিজ্ঞান লেখা আছে এখানে। স্যার হিসাব বিজ্ঞানের মোট কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে? এটাই দেখো, এটাই দেখাচ্ছে প্রথম সপ্তাহে যে একটা, দ্বিতীয় সপ্তাহে একটা, এটা হিসাব বিজ্ঞানের ঘর। চতুর্থ সপ্তাহে একটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9, 10 আছে না? 10টা 10 পর্যন্ত দেখতে পাইছো? 10 এইভাবে দেখো, এই যে মোট সংখ্যা তোমাদের আছে 10, ওটাই 10টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। ক্লিয়ার? কয়টা দিতে হবে হিসাব বিজ্ঞানের? এটা কত দিনের মধ্যে? কত দিনের মধ্যে? 1, 2, 3, 4, 4 সপ্তাহ হলো 1 মাস। যদি ধরো 1 মাস, 2 মাস, মোট 10টা অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, 6,
এটা প্রায় 10 মাসের একটা অ্যাসাইনমেন্টের তালিকা আছে। 10 মাসে 10 মাসের এত এখন টাইম দিয়ে কি করবো? এখন 1 2 3 4 1 মাস 2 মাস এভাবে তোমাদের মোটামুটি 10 মাসে এই অ্যাসাইনমেন্ট গুলো, এই যে উপরে সপ্তাহগুলো লেখা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দেখতে পাচ্ছ? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এভাবে চলতে থাকবে। এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? আর আছে কারো কোশ্চেন আছে এই বিষয়ে? বয়েজ? না স্যার, কোনো কোয়েশ্চেন নেই আমাদের। এবার অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলি পাইলেই খুব তাড়াতাড়ি স্যার করে ফেলতে পারতাম আর কি। হ্যাঁ, এটা তো তোমাদের জুন মাসে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এভাবে বলা আছে। এই সপ্তাহগুলো মানে সরকার থেকে যখন যেটা দিবে এটা ফলো করতে হবে। এভাবে তোমাদের 10টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এখন তার অ্যাসাইনমেন্ট দেখতে পেয়েছো তো, যখন আগে যে দেখালাম? জি স্যার। দেখতে পেয়েছো? এই বিষয়ে আর কোনো প্রশ্ন কারো? বলো। আর কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? আছে কারো? স্যার অ্যাসাইনমেন্ট দ্বারা কিসের মানে নাম্বার ভিত্তি করা হবে যদি আবার এক্সামও নেওয়া হয়? সবকিছুই গড় করা যায়, জানো এটা? গড় করা যায়। তাহলে তো শুধু স্যার এক্সাম নিলেও হইতো স্যার। আহ এক্সাম নিলেও তো হইতো স্যার তাহলে। সবকিছু তোমাকে গভর্নমেন্ট যে সুবিধা দিচ্ছে, সুবিধা নিচ্ছ, এগুলো চলবে তোমার। এবং কলেজ যখন পরীক্ষা নিতে চাইবে, পরীক্ষাও চলবে, সবই চলবে। গভর্নমেন্ট কি সুবিধা দিচ্ছে জানো তুমি? আগে না স্যার। কল রেট কত ছিল জানো? 5 মিনিট কত? শুরুতে 10 টাকা করে কল রেট ছিল পার মিনিট। হুম। যখন মোবাইল আসছে 10 টাকা। এখন কয় টাকা মিনিট কথা বলো? স্যার আমি তো অফার পাই স্যার, আমি তো কিসের অফার পাও? আমার সিমে অফার আছে স্যার। 29 টাকা বলে 1 সপ্তাহ কথা বলা যায় ঠিকঠাক মতো। হ্যাঁ, যেটাই হোক, সেই অফার যা পাচ্ছ সবই সরকারি নীতিমালা অনুযায়ী পাচ্ছ, এই তো? বাসায় বসে থেকে থেকে অ্যাসাইনমেন্ট দেখতেছো, আর আগে এগুলো দেখার জন্য যা কিছু দেখানো হতো কলেজে আসা লাগে। তুমি রংপুরেই থাকো আর দিনাজপুরেই থাকো, অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ না? হুম। আগে কলেজে কোনো কাজ থাকলে কলেজে আসা লাগতো, কলেজে না এসে কোনো কাজ করার সুযোগ ছিল না। তুমি রংপুর, দিনাজপুর থেকে আসতে গেলে তোমার অনেক খরচের ব্যাপার ঘটতো না নাকি? জি স্যার। তুলনায় এখন বিছানায় শুয়ে শুয়ে কিছু অ্যাসাইনমেন্ট দেখে নিচ্ছ, কোথায় পাঠাতে হবে দেখে নিচ্ছ, বাসায় কাজ করে তোমাকে পাঠাতে হচ্ছে, সবকিছু বাসা থেকেই তুমি সব কাজ করে ফেলতে পারছো। এই অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক আর কোনো প্রশ্ন তোমাদের? বলো। না স্যার, আর কোনো কোশ্চেন নেই। মেল অ্যাড্রেস দেখেছো ঠিকভাবে? জি স্যার।
যদি কেউ না থাকে তাহলে লিখে নাও। এটা প্রথম সপ্তাহের এটা দেয়া হয়েছে অ্যাসাইনমেন্ট করে এই নম্বরে ইমেল করবা। আমার এটা ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল করতে হবে। আর তোমাদের অন্য যে প্রোগ্রাম আছে কলেজ এখন পর্যন্ত যা জানাইছে তাতে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা যদি বাই চান্স না হয় তাহলে সেটা কলেজই জানাবে। তুমি একটা কলেজের স্টুডেন্ট, তাই না? জি জি স্যার। আর স্কুলের স্টুডেন্ট না। বাই চান্স যদি তোমার না হয় কলেজই জানাবে। পরীক্ষা না হলে ক্ষতি তোমাদের, এটা মনেও রাখবে। কারণ পরীক্ষা না হলে তুমি বুঝতে পারবা না তোমার অবস্থা কোন পর্যায়ে। এখন সরকারি অ্যাসাইনমেন্ট, যেমন ধরো একজন যে অ্যাসাইনমেন্টও আবার পরীক্ষাও এরকম একটা 9-10-এরও অ্যাসাইনমেন্টও দেওয়া হচ্ছে, ওদের পরীক্ষাও চলতেছে গতকালকে থেকে। যেন এই প্রশ্ন করলা একটু আগে যে অ্যাসাইনমেন্টও আবার 9-10-এর কিন্তু গতকালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, আবার অ্যাসাইনমেন্টও ওদের সরকার থেকে দেয়া হচ্ছে। দুই কাজই করতেছে ওরা। এই কাজ মানে তোমার কলেজ খোলা থাকলে যে কাজ হতো এর থেকে অনেক কম কাজ। এটা বলতেছিলাম, কলেজ খোলা থাকলে তোমার 7 পিরিয়ড হতো, 7টা ক্লাস হতো 3। তারপর তোমার আসা যাওয়া করতে হতো, তাদের দূরে বাসা, দূরে আসা যাওয়া করা লাগতো। তারপরে পড়াশোনা করা লাগতো, এর ভিতরেই শ্রেণী পরীক্ষা হতো, আরবি পরীক্ষা হতো, আবার সামনে প্রমোশন পরীক্ষা আছে। প্রমোশন পরীক্ষা পুরো বইয়ের উপর, জানো তো? এরপর যা তোমাদের আজকে আলোচনা করার কথা ছিল কিন্তু অ্যাসাইনমেন্টের আলোচনা করার কারণে, দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু ভয়েস, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। তোমাদের কলেজের যে পারভিকের সিলেবাস, এটা এর আগের ক্লাসেই বলছিলাম যে এটা তোমার 4 অধ্যায়ের উপরে। পূর্বে আমাদের এটা ছিল 6 অধ্যায়, কিন্তু শর্ট সিলেবাস হওয়ার কারণে এটা এখন হয়ে গেছে 4 অধ্যায়। এখানে যন্ত্রপাতির মূল্য, এই ধরনের প্রবলেম আগেও আলোচনা হয়েছে, এটা আমরা রিভিশনের মতো করতেছি। যন্ত্রপাতির মূল্য কত হবে, যারা ক্লাসে উপস্থিত আছো মূলত তারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট। শিমুল আহমেদ 12677, শিমুল আহমেদ, এই প্রবলেম থেকে একটু বলার চেষ্টা করো যে কয়ের উত্তর কি হবে, যন্ত্রপাতির মূল্য কত টাকা, এই কয়ের উত্তর কি হবে, এটা বলো, চেষ্টা করো। বেশি 4,000 শিমুল আহমেদ, জি স্যার। যন্ত্রপাতির মূল্য 6,789 স্যার। মোটমাট মেশিন যন্ত্রপাতির মূল্য স্যার 9,000 টাকা। 6,000 টাকা নগদ আর 3,000 টাকা বকেয়া। দেখতে পাচ্ছ যন্ত্রপাতি, আরো 4,000 আছে বকেয়া মেশিন। দেখতে পাচ্ছ যন্ত্রপাতির মূল্য কত হবে। জি মেশিন স্যার। ক্রয়ের যে পরিবহন ভাড়া দেয়া হলো, এটা দিয়ে মেশিনের মূল্য বৃদ্ধি পায়, এই জন্য
যন্ত্রপাতি আসবে 4,000, নগদে মেশিন ক্রয় আছে 6,000 আর বকেয়া 3,000 মিলে দুইটা মিলে 9,000 টাকা। বকেয়া মেশিন সংস্থাপন মজুরি 4,000 আছে, এটা দিয়েও যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পাবে, এই জন্য হচ্ছে 4,000 দিয়ে টোটাল হচ্ছে 17,000 টাকা। এইভাবে যন্ত্রপাতির মূল্য বলতে হবে। এরপর এখন 12464 রায়ান, রায়ান শুনতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। কারণ কাউকে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করলে কোনো রেসপন্স করে না। এখানে 4 তারিখ থেকে যে 10 তারিখের লেনদেনে আধুনিক পদ্ধতিতে কি কি হিসাব জড়িত আছে বলা আছে। এখানে 4 তারিখের তাহলে লেনদেনে তুমি বলো কি কি হিসাব জড়িত আছে। এটা বলার জন্য দুইটা কলাম করা লাগবে। এক কলামে রাখবা হচ্ছে, এক কলামে লেনদেন লিখবা আর এক কলামে লিখবা জড়িত হিসাব। 4 তারিখের লেনদেনে কি কি হিসাব জড়িত আছে। 4 তারিখের লেনদেনে কি কি হিসাব জড়িত আছে বলো। ক্রয় হিসাব স্যার, ভাড়া হিসাব, আর কি কি? আসন্ন অবদান। গ্রুপে ছিল আগে? কোন গ্রুপে আগে ছিল? সায়েন্সে ছিল না বিজনেস স্টাডি? স্যার কমার্সে। আচ্ছা, পেনি পাইলটে পড়ছো নাকি কোথায়? পরশুরাম স্কুল, কোন স্কুলে ছিল? স্যার মাসকট ইনোভেটিভ স্টুডেন্ট কলেজ। কোথায়? নোয়াখালীতে? না স্যার, এইটা স্যার ঢাকায়। আচ্ছা, এখানে যাই হোক তুমি ক্লাসে অংশগ্রহণ করেছো এবং রেসপন্স কথা বলতেছো, এই জন্য ধন্যবাদ তোমাকে। এখানে মূলত যন্ত্রপাতির মূল্য বাড়ে, যন্ত্রপাতির পরিবহন ব্যয় দিলে যন্ত্রপাতি মূল্য বাড়ে আর নগদ কমে। এখানে মাত্র যন্ত্রপাতি হিসাব জড়িত আছে আর নগদান হিসাব জড়িত আছে। যন্ত্রপাতি হিসাবটা কি হিসাবের মধ্যে পড়বে? সম্পদের যে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। লেনদেনের যে শ্রেণী বিভাগ আছে না, লেনদেনের শ্রেণী বিভাগ অনুযায়ী যন্ত্রপাতি পড়বে সম্পদ হিসাবের মধ্যে। লেনদেনের শ্রেণী বিভাগ অনুযায়ী যন্ত্রপাতি পড়বে সম্পদের মধ্যে, যন্ত্রপাতি পড়বে সম্পদের মধ্যে, আর নগদান পড়বে সম্পদ হিসাবের মধ্যে। তাহলে লিখবা যন্ত্রপাতির সম্পদ হিসাব এবং নগদান কোন হিসাবের মধ্যে পড়বে? ওয়েজ যন্ত্রপাতির সম্পদ হিসাব আর নগদানও পড়বে কি হিসাবের মধ্যে? সম্পদ হিসাবের মধ্যে পড়বে। তাহলে এখানে বলবা যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব সম্পদ হিসাব, আবার নগদান হিসাব যে জড়িত আছে এটাও বলবা সম্পদ হিসাব। এরপর 5 তারিখে জড়িত হিসাব কি কি? 5 তারিখেও দেখো যন্ত্রপাতি হিসাব একটা জড়িত আছে, যে যন্ত্রপাতিকে বলবা সম্পদ হিসাব। নগদ কমে যাবে এই জন্য নগদান হিসাব জড়িত আছে, যাকে বলবা সম্পদ হিসাব। আর বকেয়া থাকার কারণে বকেয়াটা কি হিসাবের মধ্যে ফেলবা?
বকেয়াটা ফেলবা দায় হিসাবের মধ্যে। বকেয়া মানে যে টাকা পরিশোধ করতে হবে এটা দায় হিসাবের মধ্যে। 8 তারিখে যে বকেয়া মেশিন সংস্থাপন মজুরি আবার বলা আছে, এটা দিয়েও যন্ত্রপাতি হিসাব একটা আর বকেয়া হিসাব একটা। যন্ত্রপাতি হিসাব কি হিসাবের মধ্যে যাবে? পদ হিসাবের মধ্যে। আর বকেয়া হবে দায় হিসাবে। দায় হিসেবে স্যার। বকেয়া দায় হিসাবে পড়বে। 10 তারিখের ক্ষেত্রে এখানে নগদান একটা পক্ষ আছে, নগদান বলবো আর সম্পদ হিসাব। চেক থাকার কারণে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, ব্যাংক হিসাবও বলবো আর সম্পদ হিসাব। আর এখানে বিক্রয়ের জন্য আয় হচ্ছে, বিক্রয়কে বলবা আয় হিসাব। এইভাবে হিসাবের শ্রেণীবিভাগ দেখাতে হবে। এই ছিল আলোচনা। এখন আজকে যে আলোচনা করলাম এই প্রবলেমটা আবার আলোচনা হবে নেক্সট ক্লাসে। এখন আজকের আলোচনা থেকে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। ভয়েস যা যা আলোচনা করলাম অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অনেক বিষয়ে আলোচনা। কোনো কোশ্চেন আছে কারো? ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করলাম। আর যারা করেনি তাদের সাথে শেয়ার করবা এবং বোঝানোর চেষ্টা করবা যে ওরা ভুল করতেছে, ওরা 3 দিন পিছাতে ওরা দৌড়ে, যেমন দেখো যে 2-1 জন থাকে অনেক পেছনে, এই অবস্থায় চলে যাচ্ছে।